Hello everyone, good day to you all. I hope all of you are doing great with your family. So this is Shubhro Shubho once again from St. Francis School and College. And today the thing that I'm going to discuss, so let me share the MS Word file at first. Okay? Okay. Okay, so আপনারা নিশ্চয়ই এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন. So dear viewers, the thing I'm going to discuss today that is all about the conditionals. Conditionals. Conditionals, right? So আমি একটু মার্ক করে দিচ্ছি অপশনটাকে, বোল্ড করে দিলাম, ঠিক আছে? একটু বানানটা মনে একটু ভুল হয়ে গেছে, তাই না? কন্ডিশনস, টিআই, কন্ডিশনস, ওকে, রাইট। সো এখন একটা জিনিস খেয়াল করবো আমরা যে এই কন্ডিশনালস শিখে আমাদের এইচএসসিতে কি বেনিফিট হবে সেটা নিয়ে আগে একটু বলে দিই আপনাদেরকে। যে এটা শিখলে আমাদের প্রথম যে কাজটা হবে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, ঠিক আছে? কমপ্লিটিং সেন্টেন্স, সেন্টেন্সে আমাদের খুব বেনিফিট হবো আমরা, কারণ আমাদের পরীক্ষাতে কমপ্লিটিং সেন্টেন্স সেকেন্ড পেপারে আসে কোশ্চেন নাম্বার 4-এ, এবং কোশ্চেন নাম্বার 4-এ অন অ্যান অ্যাভারেজ আমরা যদি দেখি যে একটা অথবা দুটো কোশ্চেন আমরা কন্ডিশনালস থেকে আমরা পাই, দ্যাটস ভেরি শিওর। ওকে, আচ্ছা, তারপরে আসি আমরা এর পাশাপাশি আমরা যে বেনিফিটটা পাবো সেটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বস, মনে আছে আপনাদের রাইট ফর্ম অফ ভার্বস তারপরে কি ভার্বের কারেকশন, তাই না? তা এই দুটো জায়গাতে আমরা খুব বেশি বেনিফিট হবো, ঠিক আছে? আর কন্ডিশনালস দিলে আরেকটা যেটা বেনিফিট হবো সেটা হচ্ছে আমাদের আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে এই কন্ডিশনালস। বিশেষ করে ফার্স্ট পেপারে যে কোশ্চেন আনসার যেটা করি সেক্ষেত্রে আমাদের খুব খুব কাজে দেবে এই কন্ডিশনালস, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কন্ডিশনালস। তো কন্ডিশনালস সম্পর্কে আমরা একটু আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা এটা কিন্তু শেখার চেষ্টা করবো। আমরা ইউজুয়ালি দেখা গেছে যে আমরা ট্রেডিশনালি যেভাবে শিখি সেটা হচ্ছে আমাদের কিছু রুলস দিয়ে দেয়, তাই না? তো এই রুলসগুলো বা স্ট্রাকচার দিয়ে দেয়, এই স্ট্রাকচারগুলো অনুযায়ী আমাদেরকে শিখতে হয়। বাট আজকে যে জিনিসটা আমরা শিখবো একটু অন্যভাবে শেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে আমাদের যে আমরা একটু ট্রান্সলেশন বেসড শেখার চেষ্টা করবো এই কন্ডিশনালসকে। সো ইউজুয়ালি দেখো, আমরা যেটা জানি যে আমি যদি জিজ্ঞেস করি যে কন্ডিশনালস মানে কি, কন্ডিশনালস মানে হলো শর্ত। কন্ডিশন, এই কন্ডিশন শব্দ থেকে এসে কন্ডিশনালস, ঠিক আছে? শর্ত, তার মানে যে কথাগুলোতে আমাদের শর্ত থাকে সেগুলো হচ্ছে আমাদের কন্ডিশনালস, রাইট? যে কথাগুলোতে আমাদের শর্ত থাকে সেগুলোকে বলা হয় কন্ডিশনালস, ঠিক আছে? যেমন আমি যদি একটা একটা বাংলা সেন্টেন্স যদি আমি বলি যে আহ, তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে আমি তোমাকে একটা খুব সুন্দর গিফট দেবো। তাহলে এই যে তাকে একটা শর্ত দিলাম যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমাকে আমি খুব সুন্দর একটা গিফট করবো। তাহলে এই যে তার সাথে আমি একটা কি করলাম, একটা শর্তে আসলাম। যদি সে করে তাহলে আমি তাকে দিব, আর যদি সে না করে তাহলে আমি অবভিয়াসলি তাকে দেবো না, তাই না? তো এটাকে বলা হচ্ছে কন্ডিশনালস। তো আমি যদি এখন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে যে কত রকম কন্ডিশনাল আছে, তাহলে তারা ম্যাক্সিমাম যেটা অ্যান্সার দেয় সেটা হচ্ছে থ্রি টাইপস। তারা থ্রি টাইপস অফ কন্ডিশনালস, থ্রি টাইপস অফ কন্ডিশনালস, ঠিক আছে? কিন্তু এই অপশনটা কিন্তু আমাদের একটু হলো আমাদের ভুল, কেননা এখন মডার্ন গ্রামার বলছে যে আসলে মূলত কন্ডিশন হচ্ছে টোটাল হচ্ছে 4 প্রকার। আবার বলছি কন্ডিশন হচ্ছে আমাদের এখন থেকে 4 প্রকার, ঠিক আছে? দেয়ার আর 4 টাইপস অফ কন্ডিশনালস। এটা যদি আমরা পড়ি এটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সহ আমাদের বোর্ড পরীক্ষাতে লাগবে, এই কম্পিটিটিভ এক্সাম সহ সব জায়গাতেই কাজে লেগে যাবে, ঠিক আছে? তাহলে আমরা একটু খেয়াল করি এখানে যে আজকে 4 টাইপস অফ কন্ডিশনালস এর মধ্যে যেটাকে বলা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। আবারও বলছি আমি, জিরো, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, ঠিক আছে? তাহলে এই যে চারটা জিরো সহ আমাদের টোটাল তিনটা আছে, তাহলে টোটাল মিলে 3 আর 1 জিরো 4। তাহলে আমরা আজকে যে জিনিস শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে এটাকে একটু ট্রান্সলেশন বেসড শেখার চেষ্টা করবো। আজকে বেসিক্যালি আমরা শিখবো যে বেসিক্যালি যেটা আমরা শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে জিরো এবং ফার্স্ট, এবং এটার মধ্যে পার্থক্যটাও শেখার চেষ্টা করবো, ঠিক আছে? তা আমি একটা ঘর করে নিচ্ছি, আপনারাও একটা ঘর করে নেবেন। এই যে এখানে একটা ঘর করে নেবেন সবাই প্রথমে, হ্যাঁ? দেখেন আমি এখানে দুটো ঘর করেছি। আপনারা একটু খাতার মধ্যে এই লেআউটগুলো একটু আর্ট করে নেবেন। যেমন এখানে আমি প্রথমে আবার একটা মার্জিন দিয়ে দিচ্ছি আমি এখানে। এই যে একটা মার্জিন দিয়ে দিলাম এখানে। সেটা হলো যে আমি প্রথমে আজকে আলোচনা করবো হচ্ছে আমাদের জিরো ভার্সেস ফার্স্ট, তাই না? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, আর এখানে হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট
আমাদের ফার্স্ট কন্ডিশনাল, ঠিক আছে, ফার্স্ট কন্ডিশনাল আমি আপনাদের সাথে আগেই বলেছি যে আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আলোচনা করার চেষ্টা করব। ডিফারেন্ট ওয়েটা কেমন হবে? বেসিক্যালি আমাদের আলোচনা হবে ট্রান্সলেশন বেসড। কারণ আমরা চাই যে এই শুধু স্ট্রাকচার বেসড আমরা পড়াশোনা না করি, যদি একটু ট্রান্সলেশন বেসড পড়াশোনা করি তাহলে হয়তো আমাদের এট দ্য সেম টাইম উই ক্যান ডেভেলপ আওয়ার রাইটিং স্কিল অ্যাজ ওয়েল। ঠিক আছে, আমরা আমাদের রাইটিং স্কিলটাও ডেভেলপ করতে পারবো। সো দেখেন আমি যদি একটা প্রথম সেন্টেন্স, একটা যদি বাংলা সেন্টেন্স লিখি এখানে 1 নাম্বার দিয়ে, ফর এক্সাম্পল আমি যদি বলি এখানে একটা মধ্যে একটা সেন্টেন্স লিখি যে তুমি ভুলে গেলাম, এখানে যে তুমি যদি পানি ঠান্ডা করো, যদি পানি ঠান্ডা করো তাহলে বরফ পাবে। তুমি যদি পানি ঠান্ডা করো তাহলে বরফ পাবে। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা আমরা একটু খাতার মধ্যে লিখে নিই। খুব কুইক লিখতে হবে আপনাদের, একটু দরকার হলে আপনারা একটু পজ করে তারপর এটা লিখবেন, হ্যাঁ, একটু ব্রেক দিয়ে তারপর লিখবেন। আর এখানে আমি একটা ফার্স্ট সেন্টেন্স লিখছি, এখানে একটা ফার্স্ট সেন্টেন্স এখানে লিখছি আমি, সেটা হলো যে যদি সে আসে, যদি সে আসে তাহলে আমি যাব। রাইট, সো আমাদের দুটো সেন্টেন্স আমরা লেখা হয়ে গেল। তাহলে আমরা যদি একটু যদি সেন্টেন্সটাকে পড়ি, যে প্রথম সেন্টেন্সটা আমি বলেছি জিরো কন্ডিশনের ক্ষেত্রে আমি বলেছি যে যদি তুমি পানি ঠান্ডা করো তাহলে বরফ পাবে। ঠিক আছে, আর এখানে বলেছি যদি সে আসে তাহলে আমি যাব, যদি সে আসে তাহলে আমি যাব। তাহলে এমনি যদি আমরা বাহির থেকে যদি সেন্টেন্সটাকে একটু খেয়াল করি তাহলে কিন্তু দুইটা সেন্টেন্সের স্ট্রাকচার থেকে প্রায় একই রকম মনে হবে, কিন্তু একই রকম হলে তার দুইটা সেন্টেন্স দুই কন্ডিশনাল গিয়ে পড়তো না, তাই না? দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো এখানে আমরা যদি একটু খেয়াল করি, যেমন দেখেন যে তুমি যদি পানি ঠান্ডা করো, তার মানে এটা প্রেজেন্ট, তুমি যদি পানি ঠান্ডা করো তাহলে বরফ পাবে। পাবে পাবে বলতে কি ভবিষ্যতে পাবে, তার মানে কি পরে পাবে, তাহলে এটা কি ফিউচার, তাহলে প্রেজেন্ট দেখতে পাচ্ছি, ফিউচার দেখতে পাচ্ছি। ওকে, আবার দেখি আমরা যে সে যদি সে আসে, মানে যদি সে আসে প্রেজেন্ট তাহলে আমি যাব, এটা কি ফিউচার। আবার বলছি এটা কি আমাদের ফিউচার, যদি সে আসে তাহলে আমি যাব, এটা হচ্ছে ফিউচার, তাই না? তাহলে কিন্তু দেখে একরকম মনে হলো, এর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। প্রথম পার্থক্য যেটা আমরা এখানে লিখে নেবো জিরো কন্ডিশনের ক্ষেত্রে, সেটা লিখে নেন, লিখে নাও তোমরা। যেটা আমরা পার্থক্য পাবো সেটা হচ্ছে আমাদের, এটা হলো আমাদের বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য। ঠিক আছে, বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য। আচ্ছা, একটু লিখতে অসুবিধা হচ্ছে এখানে, আমি একটু নিচে লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক ঠিক আছে। আর এই ফার্স্ট কন্ডিশন ধরে অ্যাজ ইউজুয়াল, যে এটা আমাদের যেটা চিন্তা করি সেটাই, এটা নিয়ে কোনো কিছু বলার নেই। তাহলে এই জিরো কন্ডিশনের জন্য আমাদের সবসময় হচ্ছে বৈজ্ঞানিক সত্য। আবার বলছি জিরো কন্ডিশন আমাদের অলওয়েজ হবে হচ্ছে বৈজ্ঞানিক সত্য। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে দেখেন বলা আছে, দেখো বলা আছে যে তুমি যদি পানি ঠান্ডা করো তাহলে বরফ পাবে। রাইট, তাহলে এখন দেখো এটা তো আসলে বৈজ্ঞানিক সত্য, পানি ঠান্ডা করলে তো বরফই হবে, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু তুমি যদি পানি ঠান্ডা করলে বরফ পাবে, তাহলে এখানে আমাদের স্ট্রাকচারটা হবে যেটা, সেটা আমি একটু বলে দিচ্ছি। এখন আমরা একটা ইংলিশে লেখার চেষ্টা করবো যে ইফ, এখানে লিখি আমরা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস, এখানে আমরা কিন্তু ফিউচার দিতে পারবো না, যে তুমি বরফ পাবে, এখানে কিন্তু আমরা কোনোভাবে ফিউচার দিতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এখানে বলতে হবে এটা আমাদের অবশ্যই হবে প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। আবার বলছি যে ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের বারবার মনে হবে যে এখানে যে তুমি বরফ পাবে, পাবে কথাটা শুনে মনে হবে যে এটা একটা ফিউচার টেন্সে আছে, বাট যেহেতু এটা বৈজ্ঞানিক সত্য তাই সেহেতু আমাদেরকে ইফের পরে দুটাকে আমাদেরকে প্রেজেন্ট দিতে হবে। ঠিক আছে, ইফের পরে দুটাই আমরা দেবো প্রেজেন্ট। যেমন এখন যদি আমরা এটা ট্রান্সলেশন করি যে ইফ তুমি যদি পানি ঠান্ডা করো, তাহলে ইফ ইউ ফ্রিজ, if you freeze water, if you freeze water, comma,
ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আপনারা অনেকে এই যে তাহলে, এই তাহলে যে শব্দটা আছে এটা আমি মার্ক করে দিচ্ছি, হ্যাঁ। এই তাহলে শব্দটা আমাদের এর জায়গায় কিন্তু আমাদের এখানে বসবে একটা কমা, ঠিক আছে। মানে তাহলে জায়গায় অনেকে মনে করতে পারে যেখানে আমরা দেন দিব, এই দেন শব্দটা যদি আপনারা দেন তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই তাহলে শব্দের জায়গায় দিতে হবে আমাদেরকে কমা। আবার বলছি যে ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তুমি যদি পানি ঠান্ডা করো, কমা ইউ উইল, খেয়াল করেন আমি এখানে উইল লিখলাম, ইউ উইল গেট আইস, ঠিক আছে। এই যে আমি উইল শব্দটা লিখলাম এটা কিন্তু খুব বড় একটা ভুল হয়ে গেল আমাদের, ঠিক আছে। এটা আমি একটু লাল দিয়ে মার্ক করে দেবো, এটা কিন্তু ভুল, ঠিক আছে, এটা আমাদের ভুল। তাহলে আমাদের এখানে বলতে হবে ইউ গেট, আমাদের এখানে বলতে হবে ইউ গেট আইস। তাহলে এখন আমাদের সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, যে ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তুমি যদি পানি ঠান্ডা করো, ইউ গেট আইস, তাহলে তুমি বরফ পাবে। আর এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে লিখতে পারি এভাবে, যে ইউ গেট আইস ইফ, যদি ইফ শব্দটাকে আমরা মাঝখানে দিই তাহলে কিন্তু আমাদেরকে কমাটা দিতে হবে না। তাহলে ইফ ইউ ফ্রিজ ওয়াটার, ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তাহলে আমরা দুইভাবে লিখতে পারি। আমরা এভাবেও লিখতে পারি যে ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তাহলে সেক্ষেত্রে আমাদের কমা দিতে হবে, ইউ গেট আইস। আর এখানে আমরা বলবো ইউ গেট আইস ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তুমি বরফ পাবে যদি তুমি পানিটাকে ঠান্ডা করো, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আসি আমরা, এটা বলছিলাম এটা যেটা মনে হবে সেটাই, যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে যদি আসে তাহলে আমি যাব, তাহলে এটা আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে আমাদের এখানে, যে ইফ প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তাই না। তো এখানে দেখতে পাচ্ছি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। আচ্ছা, তাহলে এবার আমরা যদি এটাকে ট্রান্সলেশন করি, যে যদি সে আসে তাহলে আমি যাব, ইফ হি কামস, যদি সে আসে, এই যে কমা। আবার বলছি তাহলে জায়গায় আমাদের অবশ্যই কি হবে, কমা। এই যে তাহলে শব্দের জায়গায় অবশ্যই আমাদের দিতে হবে কমা। ইফ ইট কামস, কমা আই উইল গো, ইফ ইট কামস, কমা আই উইল গো, ইফ ইট কামস, কমা আই উইল গো। তাহলে যদি সে আসে তাহলে আমি যাব, ইফ ইট কামস, কমা আই উইল গো, ইফ ইট কামস, কমা আই উইল গো। তাহলে আমরা একটু আগে যেটা বললাম যে আমরা চাইলে এই শব্দটাকে মাঝখানে দিতে পারি, যে I will go, I'll go, I'll go if he comes. তা দেখো আমরা যে জিনিসটা আমরা খেয়াল করতেছি এখানে, যে আমরা যদি ট্রান্সলেশন ওয়েতে ট্রান্সলেশন বেসড শিখি বা পড়াটাকে যদি ট্রান্সলেশন বেসড নিয়ে আসতে পারি, তাহলে এট দ্য সেম টাইম উই ক্যান ডেভেলপ আওয়ার রাইটিং স্কিল, আমরা কিন্তু আমাদের রাইটিং স্কিলটাকে ডেভেলপ করতে পারবো। সো আমি চিন্তা করলাম যে আমরা শুধু এই যে স্ট্রাকচার বেসড না শিখে একটু আমরা ট্রান্সলেশন বেসড শিখতে পারি কিনা, ঠিক আছে। এবং আমার কাছে মনে হবে যে যে এটা তোমরা খুব এনজয় করবা, যে ট্রান্সলেশন জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু খেয়াল করি, এবার পরের একটা এক্সাম্পলে যাই আমরা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার হচ্ছে 2 নম্বর এক্সাম্পল, আমি এটা একটু বাংলা করে দিচ্ছি, বাস। এখন আমি আরেকটা এক্সাম্পল যদি তোমাদেরকে দিই, যে আহ, যেমন আমি বলতে পারি যে হ্যাঁ, খুব সুন্দর একটা এক্সাম্পল মনে করছে আমার, যে তুমি যদি, তুমি যদি 2 এবং 2 যোগ করো তাহলে 4 পাবে। Okay, so isn't it a scientific truth? Obviously it is. It is a scientific truth, and the sentence is all about the scientific truth. তাহলে তুমি যদি 2 এবং 2 যোগ করো তাহলে তুমি 4 পাবে। তাহলে এই যে দেখো, তুমি যদি 2 এবং 2 যোগ করো তাহলে তুমি 4 পাবে, এটা একটা সায়েন্টিফিক ট্রুথ, তাই না, এটা বৈজ্ঞানিক সত্য। আর আমি এখানে একটা সেন্টেন্স দিই তোমাদেরকে, দেখো 2 নম্বরে আরেকটা সেন্টেন্স দিলাম এখানে, যদি এভাবে দিই, যে তুমি যদি ইংলিশে কথা বলো তাহলে লোকে তোমার প্রশংসা করবে, তুমি যদি ইংলিশে বা ইংরেজিতে কথা বলো, ইংরেজিতে, ঠিক আছে, তুমি যদি ইংরেজিতে কথা বলো তাহলে লোকে তোমার প্রশংসা করবে। তুমি
যদি ইংরেজিতে কথা বলো তাহলে লোকে তোমার প্রশংসা করবে, ঠিক আছে? তুমি যদি ইংরেজিতে কথা বলো তাহলে লোকে তোমার প্রশংসা করবে। এখানে আমি যদি বলি এখন যে তুমি যদি 2 এবং 2 যোগ করো তাহলে তুমি 4 পাবে, ঠিক আছে? তাহলে আমি এখানে যদি একটা কথা বলি যে এখন যদি আমি এটাকে করি, এটা কি আমার দেখো তো, তুমি যদি 2 এবং 2 যোগ করো, এটা আমাদের প্রেজেন্ট, তাহলে তুমি 4 পাবে। 4 পাবে মনে হচ্ছে ফিউচার, বাট এটা কিন্তু আমরা কি করবো অ্যাকর্ডিং টু দ্য রুলস, এটা হচ্ছে আমরা প্রেজেন্ট করবো, তাই না? তাহলে আমরা যদি এটাকে ট্রান্সলেশন করি, আমি আবার ইংলিশে চলে আসছি যে ইফ ইউ ইফ ইউ যোগ করা ইংরেজি হচ্ছে অ্যাড, অ্যাড টু অ্যান্ড টু, তাহলে যে আমরা কি দেবো কমা দেবো, ঠিক আছে? তাহলে যে আমরা দেবো কমা, ইফ ইউ অ্যাড 2 and 2 কমা ইউ গেট, এখানে কিন্তু আমরা বলতে পারবো না কখনো যে, এখানে বলতে পারবো না কখনো যে ইউ উইল, বলতে পারবো না, তাই না? তাহলে আমাদেরকে উইলটা কেটে দিতে হবে, এখানে মন চাবে কিন্তু দিতে পারবো না। সো আমরা এখানে বলবো ইউ গেট 4, ইউ গেট 4। সো ইফ ইউ অ্যাড 2 and 2 কমা ইউ গেট 4, তাহলে এখানে ট্রান্সলেশনটা কি হবে, তুমি যদি ইংরেজিতে কথা বলো তাহলে লোকে তোমার প্রশংসা করবে। তাহলে আমরা যদি বলি ইফ ইউ স্পিক স্পিক ইংলিশ, ইংরেজিতে কথা বলো তাহলে তাহলে জায়গায় কি হবে কমা, তাহলে পিপল will praise you. That's great. So if you speak English, people will praise you. তুমি যদি ইংরেজিতে কথা বলো তাহলে লোকে তোমার প্রশংসা করবে। So let's take another example. আমরা আরেকটা এক্সাম্পল নিলে আমাদের বিষয়টা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেখি। তো আমি যদি এখন বলি এখানে যে, হ্যাঁ, একটা খুব সুন্দর এক্সাম্পল মনে করছে আমার, এভাবে যদি বলি যে তুমি যদি লাল এবং নীল রং মেশাও তাহলে ধরো আমরা একটা আছে, একটা কালারের নাম হচ্ছে পার্পল কালার, আমি এটা পার্পল হিসেবে লিখছি, এটার বাংলাটা আমি লিখছি না, যে পার্পল কালার পাবে, হ্যাঁ, বা রক্ত বেগুনি লাল পাবে। আচ্ছা, রক্ত বেগুনি লাল রং, একটা সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা দেখি, আমরা এখানে 3 নম্বর দিই। 3 নম্বর দিলে এখানে আজকে আমরা সেন্টেন্স বলি যে তুমি যদি তাকে বিরক্ত করো তাহলে তার ভাই তোমাকে মেরে ফেলবে। তুমি যদি তাকে বিরক্ত করো তাহলে তার ভাই তোমাকে মেরে, ঠিক আছে? এই সেন্টেন্স করো যে তুমি যদি তাকে বিরক্ত করো তাহলে তার ভাই তোমাকে মেরে ফেলবে। দেখো এখানে একটা সেন্টেন্স বলেছে তুমি যদি লাল এবং নীল রং মেশাও তাহলে রক্ত বেগুনি লাল রং পাবে। এইটা কিন্তু আমাদের একটা বৈজ্ঞানিক সত্য। তাহলে আমরা এখানে যদি এভাবে বলি এখন যে if you mix, মেশানো মানে কি মিক্স, if you mix red and purple color, if you mix red and purple color কমা, তাহলে আমরা তো বলতে পারবো না ইউ উইল গেট, আমাদের বলতে ইউ গেট, ভুলে গেলাম, একটু ভুলে গেল। ইফ ইউ মিক্স রেড এন্ড ব্লু কালার, এখানে হবে ব্লু, ব্লু কালার, ইউ গেট, এখানে হবে গেট পার্পল কালার। পার্পল কালার না বললেও চলবে, বা আমরা যদি দিতে চাই তাও দিতে পারি এখানে। তাহলে আমাদের হয়ে গেল ইফ ইউ মিক্স রেড এন্ড ব্লু কালার ইউ গেট পার্পল কালার, ঠিক আছে? পার্পল কালার, কালার শব্দটা না দিলেও চলবে, শুধু পার্পল শব্দটা লিখলেও হবে। এখানে আসি আমাদের, এখানে দেখি এটা বলছে এখানে এটা ট হয়ে গেছে, হ্যাঁ, এটা তুমি হবে, এটা আমরা এখানে লিখি তুমি, ঠিক কারেকশন করবি নাকি, এটা হলো তুমি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যদি আমি এখন বলি যে তুমি যদি তাকে বিরক্ত করো তাহলে তার ভাই তোমাকে মেরে ফেলবে, তাহলে ইফ, এখানে বিরক্ত করা যে আমাদের হয়তো মনে হবে যে ডিস্টার্ব, সো ট্রেডিশনাল
ওয়ার্ড হয়ে গেছে, তো আমরা একটু অন্য ধরনের ওয়ার্ড ইউজ করার চেষ্টা করি এখানে। আমরা যদি বলি ইফ ইউ টিজ হার, টিজ, তাহলে যে ইফ টিজিং ওখান থেকে আসছে, ইফ ইউ টিজ হার কমা তাহলে তার ভাই, তাহলে হার ব্রাদার will kill you, her brother will kill you. দেখো আমরা আজকে এখান থেকে দেখলাম, আমি আবার রিভিউ করে দিচ্ছি। আজকে আমরা শুধু এই জিরো এবং ফার্স্ট কন্ডিশনালে দেখব। নেক্সট ক্লাসে আমরা দেখব যে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল কি এবং এটার মধ্যে পার্থক্যটা কি। খুব ভালো করে আমরা ট্রান্সলেশন বেস শিখে ফেলবো। ট্রান্সলেশনটা শেখানোর কারণ আমাদেরকে যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স লিখতে হবে, তাহলে আমাদের আগে থিঙ্ক করতে হবে সেন্টেন্সটা। তো থিঙ্ক করার সময় কিন্তু আমাদেরকে যে ট্রান্সলেশনগুলো খুব হেল্প করবে, রাইট? আমরা একটু জানলাম যে কন্ডিশনাল সেন্টেন্স শিখলে আমাদের কমপ্লিটিভ সেন্টেন্সে কাজ হবে ভালো, বা উপকৃত হবো আমরা, রাইট ফর্ম ভার্বসে খুব উপকৃত হবো। এবং আমরা জানলাম আজকে থেকে যে 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে। তার মধ্যে আজকে আমরা শিখলাম জিরো কন্ডিশনাল ভার্সেস ফার্স্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল পার্থক্য। তো জিরো কন্ডিশনাল একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক সত্য। এই কারণেই এটা স্ট্রাকচারটা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। আবার দেখলাম যে ফার্স্ট কন্ডিশনালে এখানে তেমন কোনো বিশেষ বস্তু নেই, এটা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। যেমন আমরা একটা এক্সাম্পল বললাম যে তুমি যদি পানি ঠান্ডা করো তাহলে তুমি বরফ পাবে, তাহলে এটা একটা আমাদের বৈজ্ঞানিক সত্য। তবে এখানে একটা মেকশিওর করতে হবে আমাদেরকে, বা একটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে যেখানে তাহলের জায়গায় কোনো আমরা দেন লিখতে পারবো না, আমাদের এখানে তাহলের জায়গায় অবশ্যই কমা ইউজ করতে হবে। ঠিক আছে? তারপর আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখলাম জিরো কন্ডিশনালে, যে তুমি যদি 2 এবং 2 যোগ করো তাহলে তুমি 4 পাবে। তুমি যদি 2 এবং 2 যোগ করো তাহলে তুমি 4 পাবে। আরেকটা দেখলাম তুমি যদি লাল এবং নীল রং মেশাও তাহলে তুমি পার্পল কালার বা রক্ত বেগুনি লাল কালার পাবে। তাহলে দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের বৈজ্ঞানিক সত্য। অপরপক্ষে এগুলো কিন্তু কোনো বৈজ্ঞানিক সত্য না। এগুলোর যে এগুলো অ্যাজ ইউজুয়াল যেভাবে হয় কন্ডিশন সেভাবে, যে তুমি যদি, সে যদি আসে তাহলে আমি যাব, সে যদি আসে তাহলে আমি যাব। ঠিক আছে? না আসলে যাব না। তুমি যদি ইংরেজিতে কথা বলো তাহলে লোক তোমার প্রশংসা করবে। এখন সবাই কি প্রশংসা করবে? এটা কি বৈজ্ঞানিক সত্য? না, নাও করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা কথা বলছে, তুমি যদি তাকে বিরক্ত করো তাহলে তার ভাই তোমাকে মেরে ফেলবে। ঠিক আছে? মারবে এটা তো নিশ্চয়ই আমরা দিতে পারি না। সেটা অ্যাজ ইউজুয়াল একটা সেন্টেন্স আমাদের। তুমি যদি তাকে বিরক্ত করো তাহলে তার ভাই তোমাকে মেরে ফেলবে। ইফ ইউ টিজ হার, হার ব্রাদার উইল কিল ইউ। আবার বলছি, ইফ ইউ টিজ হার, হার ব্রাদার উইল কিল ইউ। সো ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, দ্যাটস অল অ্যাবাউট কন্ডিশনালস। অ্যাকচুয়ালি অল ওভার বলাটা ভুল হবে, যে আজকে আমাদের কন্ডিশন সম্পর্কে একটা হাফ ডিসকাশন হলো। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো কন্ডিশনের বাকি দুটো ডিসকাশন দিয়ে আমরা কন্ডিশনটাকে শেষ করে ফেলার। সো এর পরের এপিসোডটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, এবং তার আগ পর্যন্ত তোমরা এগুলো একটু নোট করে এগুলো একটু পড়ে ফেলবে। ঠিক আছে? আর আই হোপ, যেহেতু একটা মহামারীর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সো একটু টাইমগুলোকে আমরা একটু ইউটিলাইজ করার চেষ্টা করব। সো দ্যাটস অল ফর টুডে। Hope to see you in the next class. Till then, wish you good luck and take care of yourself. Thank you.